আজ আমরা জ্যোতির্ময়ী দেবীর লেখা বিখ্যাত উপন্যাস দ্য রিভার চার্নিং বা এপার গঙ্গা ওপার গঙ্গাতে দেশভাগের সময়কার নারীদের সে ভয়াবহ অভিজ্ঞতার একটা দ্রুত সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ১৯৪৭ সালের দেশভাগ মানে তো কেবল ভৌগোলিক বিভাজন ছিল না, বরং সমাজ কিভাবে মেয়েদের শরীর আর সম্মানকে ঘুঁটি বানিয়ে তাদের আজীবনের জন্য একেবারে একঘরে করে দিয়েছিল। এই বইটা ঠিক সেই মর্মান্তিক ইতিহাসটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, উপন্যাসের প্রধান চরিত্র সুতারার মর্মান্তিক অভিজ্ঞতাটার কথাই ধরুন। পূর্ববঙ্গে দাঙ্গার শিকার হয়ে সুতারাকে টানা ৬ মাস তমিজুদ্দিন সাহেবের পরিবারের আশ্রয় থাকতে হয়েছিল। অথচ আশ্চর্যের বিষয় কি জানেন? জীবন নিয়ে ফিরে আসার পরও নিজের হিন্দু পরিবার আর সমাজ কিন্তু তাকে অশুদ্ধ আর অচ্ছুত তকমা দিয়ে পুরোপুরি প্রত্যাখ্যান করে। এখন একবার ভেবে দেখুন তো, যে সমাজটা তাকে রক্ষাই করতে পারল না, তারাই বা কেন তাকে উল্টে এমন চরম শাস্তি দিচ্ছে? দ্বিতীয়ত, সেই সময় পুরুষদের স্বাধীনতার দিকটা দেখলে এই বৈষম্যটা আপনারা আরও স্পষ্ট বুঝতে পারবেন। পুরুষদের কিন্তু চলাফেরা বা বন্ধু নির্বাচনে কোনো বাধাই ছিল না। দাঙ্গার ঠিক পরপরই তারা বেশ স্বাভাবিক জীবনে বা চাকরিতে ফিরে যেতে পেরেছিল। কিন্তু ওই যে পুরুষতান্ত্রিক সমাজ নিজেদের আধিপত্য আর তথাকথিত পবিত্রতা বাঁচাতে নারীদেরকেই একেবারে বলির পাঠা বানিয়ে ফেলেছিল। অবশেষে এই যে মারাত্মক একটা সামাজিক বিচ্ছিন্নতা, এটা সুতারার দৈনন্দিন ছোট ছোট সিদ্ধান্তগুলোকেও কিভাবে পঙ্গু করে দিচ্ছিল, সেটা সত্যিই ভাবার মতো। মানে, দেশের মানচিত্রের মতো বাড়ির ভেতরেও যেন নারীদের জন্য একটা অদৃশ্য সীমানা তৈরি হয়ে গিয়েছিল। যেমন ধরুন, সুতারা যখন তার ভাইয়ের শ্বশুরবাড়িতে জাস্ট ১ কাপ চা বানাতে বা একটু রুটি বেলতে সাহায্য করতে যায়, তখন পরিবারের লোকজন তাকে রীতিমতো অপমান করে সরিয়ে দেয়। শেষে তাকে স্রেফ পরিবারের বোঝা ভেবে একটা খ্রিস্টান বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, যা পদে পদে তার স্বাধীনভাবে বাঁচার অধিকারটাই কেড়ে নেয়। শেষ পর্যন্ত এই উপন্যাসটি কিন্তু আমাদের এই রূঢ় সত্যেরই মুখোমুখি দাঁড় করায় যে দেশভাগের ফলে হয়তো রাজনৈতিক স্বাধীনতা এসেছিল, কিন্তু সামাজিক ভণ্ডামির জাতাকলে বন্দী ওই নারীদের প্রকৃত মুক্তি সেদিনও মেলেনি। একবার ভাবুন তো, একটা ভয়াবহ দাঙ্গার হাত থেকে কেউ কোনো মতে প্রাণে বেঁচে ফিরল। হ্যাঁ, মানে মৃত্যুমুখ থেকে ফিরে আসা আর কি। ঠিক তাই, নিজের চোখের সামনে হয়তো বাড়িঘর পুড়তে দেখল, বাবা নিখোঁজ হয়ে গেল। আর বন্ধুদের তো চোখের সামনে মরতে দেখল। একদম। তো সেই মৃত্যুপুরী পেরিয়ে যখন সে অনেক কষ্টে তার নিজের পরিবারের কাছে, মানে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছালো, তখন তার পরিবার তাকে বুকে টেনে নেওয়ার বদলে বলল, তোমাকে ছোঁয়া যাবে না, তুমি অশুদ্ধ। বাপরে, ভাবলেই আসলে গা শিউরে ওঠে। তাই না? ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাসের সবচেয়ে অন্ধকার আর লুকিয়ে রাখা সত্যিটা বোধহয় এটাই। আর এই লুকিয়ে রাখা সত্যিটা নিয়েই আমাদের আজকের এই গভীর অনুসন্ধান। হ্যাঁ, আমরা আজ বিস্তারিত আলোচনা করব জ্যোতির্ময়ী দেবীর লেখা এবং মীনাক্ষী চট্টোপাধ্যায়ের অনুবাদ করা বিখ্যাত উপন্যাস এপার গঙ্গা ওপার গঙ্গা, মানে দ্য রিভার চার্নিং নিয়ে। রাইট। আমরা যখন ইতিহাসের বই পড়ি, তখন সেখানে তো শুধু বড় বড় রাজনৈতিক নেতাদের নাম বা মানচিত্রের নতুন সীমারেখার কথাই থাকে। ঠিক, কত তারিখে কোন চুক্তি সই হল, সেই তথ্যগুলোই তো পড়ানো হয়। একদম। কিন্তু এই যে সাধারণ মানুষগুলোর, বিশেষ করে নারীদের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেল, সেই ইতিহাসটা কিন্তু কোথাও লেখা থাকে না। হ্যাঁ, আর উপন্যাসের পাতায় পাতায় সেই নীরব যন্ত্রণার কথাগুলোই খুব নিখুঁতভাবে তুলে ধরেছেন লেখিকা। এই ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে আমার মাথায় আসলে একটা ছবি ভাসছিল। মানে ধরুন, ইতিহাস যেন এমন একটা সুবিশাল মঞ্চ, যেখানে শুধু একটা বড় স্পটলাইট ফেলা আছে। আচ্ছা, স্পটলাইট। হ্যাঁ, আর সেই স্পটলাইটের আলোয় আমরা শুধু রাজনৈতিক মঞ্চের বক্তৃতা, বড় বড় নেতাদের সই করা কাগজ, এগুলিই দেখতে পাই। কিন্তু আলো যত তীব্র হয়, মঞ্চের বাইরের দিকের অন্ধকারটা তত বেশি গাঢ় হতে থাকে। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। সত্যিই তো তাই। আর সেই অন্ধকারের মধ্যেই আটকে পড়ে আছে হাজার হাজার মেয়ের না বলা ট্র্যাজেডি। মানে স্পটলাইটটা কখনো তাদের উপর ঘোরেই না। রাইট, ইতিহাস তো সবসময়ই একটা নির্বাচিত আখ্যান। মানে যারা ক্ষমতায় থাকে তারাই ঠিক করে দেয় কোন গল্পটা মানুষ জানবে আর কোনটা ভুলে যাবে। একদম ঠিক। এই উপন্যাসের সূচনালগ্ন বা বিগিনিংসের অংশগুলোতে লেখিকা ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন। হ্যাঁ, ওই যে মূল চরিত্র সুতারা দত্তের ভাবনাগুলো দিয়ে শুরু হয়। হ্যাঁ, সুতারা। সে যখন স্কুলে পড়ে তখন ইতিহাসের বইগুলো ঘাটে আর তার মনে কিছু অদ্ভুত প্রশ্ন তৈরি হয়। মানে ডক্টর সেন বা ডক্টর তারাচাঁদের লেখা সেই ইতিহাসের বইগুলোর কথা বলছেন তো? একদম তাই।
সে ওই 1857 সালের সিপাহী বিদ্রোহের ইতিহাসের বইগুলোতে মেয়েদের কথা খুঁজছে। কিন্তু সেখানে সে কেবলই পুরুষদের বীরত্ব, তাদের লড়াই আর যুদ্ধের বর্ণনাই দেখতে পায়। মেয়েরা যেন সেই ইতিহাসের পাতায় পুরোপুরি অদৃশ্য। হ্যাঁ, যেন তাদের কোনো অস্তিত্বই নেই। সুতারার এই প্রশ্নটা কিন্তু খুব প্রাসঙ্গিক, কারণ দাঙ্গা বা যুদ্ধে তো মেয়েরাই সবচেয়ে বেশি হারায়। ঠিক। আর লেখিকা জ্যোতির্ময়ী দেবী এখানে খুব সচেতনভাবে একটা পৌরাণিক রেফারেন্স টেনে আনছেন, যা পড়লে রীতিমতো ধাক্কা খেতে হয়। ওই মহাভারতের রেফারেন্সটা? হ্যাঁ, যদুবংশ ধ্বংসের পরের সেই স্ত্রী পর্বের কথা। উফ, ওই জায়গাটা। আরে, যখন চারপাশে চরম অরাজকতা শুরু হল, তখন নারীদের রক্ষা করার জন্য স্বয়ং অর্জুন তার বিখ্যাত ধনু গাণ্ডীব তুলে নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি পারলেন না। না, পারলেন না। তার হাত থেকে গাণ্ডীব খসে পড়ল। এই গাণ্ডীব খসে পড়ার রূপকটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা ব্যাপার। একদম। সমাজ সবসময়ই একটা মিথ তৈরি করে রাখে যে পুরুষরা হল রক্ষাকর্তা। হ্যাঁ, তারা যুদ্ধ করবে আর মেয়েদের রক্ষা করবে, একটা হিরোইক ব্যাপার আর কি। ঠিক। কিন্তু যখন সত্যি কোনো বড় মাপের সামাজিক পতন বা দাঙ্গা হয়, তখন সেই রক্ষাকর্তার মুখোশটা খসে পড়ে। দাঁড়ান, আমাকে এখানে একটু থামতে হবে। স্বয়ং অর্জুন, মানে মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা, যার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, সেও নারীদের বাঁচাতে পারল না। হ্যাঁ, ভাবা যায়। লেখিকা কি এখানে অর্জুনকে টেনে এনে এটা বোঝাতে চাইছেন যে সমাজ যখন অন্ধ হয়ে যায়, তখন কোনো ঐশ্বরিক রক্ষাকর্তাও মেয়েদের বাঁচাতে আসে না? আসলে এর পেছনের মনস্তত্ত্বটা আরও অনেক বেশি গভীর। অর্জুন হয়তো এখানে শুধু একটা প্রতীক। আচ্ছা। আসল সত্যিটা হল, সমাজ কখনো নারীদের আলাদা কোনো স্বাধীন মানুষ হিসেবে মূল্যায়ন করতে শেখেইনি। সমাজ তাদের বিচার করে শুধুমাত্র পরিবারের সম্মান বা পবিত্রতার একটা পাত্র হিসেবে। রাইট। যখন দাঙ্গা বা অরাজকতায় সেই তথাকথিত পবিত্রতা ক্ষুণ্ণ হয়, তখন সমাজ সেই নারীদের ইতিহাস থেকেই পুরোপুরি মুছে ফেলতে চায়, কারণ তাদের অস্তিত্বটা সমাজের কাছে তখন একটা অস্বস্তি। সুতরাং আসলে ইতিহাসের পাতায় সেই মুছে ফেলা অস্বস্তিকর মেয়েদেরই তো খুঁজছিল, তাই না? যাদের গল্প কেউ কখনো বলে না। একদম ঠিক ধরেছেন। আর সেই অস্বস্তিকর বাস্তবতাটা বাস্তবে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা দেখি উপন্যাসের ওই আদি পর্ব বা শুরুর দিকের অধ্যায়গুলোতে। হ্যাঁ, ওই পদ্মা নদীর ধারের গ্রামটার কথা মনে আছে? হ্যাঁ, একটা শান্ত ছোট গ্রাম, হঠাৎ রাতের অন্ধকারে সুতারাদের বাড়িতে আক্রমণ হয়। মানে এই জায়গাটা পড়তে গিয়ে রীতিমতো শ্বাস আটকে আসে। সত্যি, প্রাণের ভয়ে সুতারার মা আর দিদি অলকা পুকুরে ঝাঁপ দেয়। আর সুতারার বন্ধু দুর্গা, সে তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সুরমার বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে চোখের সামনে। আর তার বাবা, যাকে সে গোপাল জেঠা বলে জানত, তিনি এই ডামাডোলের মধ্যে একেবারে নিখোঁজ হয়ে যান। মানে এক রাতেই সব শেষ। হ্যাঁ, এই যে এতগুলো মানুষের এতগুলো চরিত্রের একসাথে ধ্বংস হয়ে যাওয়া, এটা শুধু একটা পরিবারের গল্প নয়, এটা তো পুরো একটা প্রজন্মের রাতারাতি শেকড়হীন হয়ে যাওয়ার ট্র্যাজেডি। একদম। এই আক্রমণ বা দাঙ্গার দৃশ্যগুলো দেশভাগের সময়কার চরম অরাজকতার একটা নিপুণ ঐতিহাসিক দলিল। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন, লেখিকা এখানে শুধু ধ্বংসের ছবি আঁকেননি। এই অন্ধকারের মধ্যেই একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে। ওই তমিজ কাকার বিষয়টা বলছেন তো? হ্যাঁ, অজ্ঞান এবং মুমূর্ষু সুতারাকে কিন্তু সেই রাতেই উদ্ধার করে তাদেরই প্রতিবেশী তমিজউদ্দিন সাহেব। হ্যাঁ, সুতারা যাকে তমিজ কাকা বলে ডাকে। তমিজ কাকা এবং সখীনাদের পরিবার নিজেদের জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে সুতারাকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। অথচ তমিজউদ্দিন সাহেব খুব ভালো করেই জানতেন যে নিজের সম্প্রদায়ের আক্রমণকারীদের হাত থেকে অন্য সম্প্রদায়ের একটা মেয়েকে বাঁচানোটা কতটা বিপজ্জনক হতে পারে। ঠিক, নিজের পরিবারের জন্যই সেটা চরম ঝুঁকির ব্যাপার ছিল। এখানে সখীনার মায়ের একটা কথা আমাকে খুব ভাবিয়েছে। কোন কথাটা? উনি আক্ষেপ করে বলছিলেন, দেশভাগ করতে চাও করো, কিন্তু নারীদের কেন শান্তিতে থাকতে দাও না? ধর্ম কি এসব শেখায়? খুব দামি একটা কথা। আমি একটা জিনিস বুঝতে পারছি না। একদিকে দাঙ্গার সময় এক সম্প্রদায়ের মানুষ পাশবিক আক্রমণ করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। আবার ঠিক একই সম্প্রদায়ের আরেকটা পরিবার, তমিজ কাকার পরিবার, নিজেদের জীবন বিপন্ন করে একটা মেয়েকে বাঁচাচ্ছে। হ্যাঁ, কন্ট্রাস্টটা ভাবুন। এই দ্বন্দ্বটা কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে আসল লড়াইটা ধর্মের নয়, মানবতার? রাজনৈতিক নেতারা ধর্মের যে জিগির তোলে, সাধারণ মানুষের বাস্তব জীবন তার চেয়ে অনেক বেশি জটিল। হ্যাঁ, একদম। আর লেখিকা অত্যন্ত নিরপেক্ষভাবে এই জটিলতাটাকেই তুলে ধরেছেন। উপন্যাসে কিন্তু শুধু একদিকের দাঙ্গার কথা নেই।
রাইট। বিহার আর নোয়াখালীর কথাও তো আছে। হ্যাঁ, বিহার এবং নোয়াখালীর দাঙ্গার কথাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক হানাহানিতে কিভাবে সব পক্ষেরই সাধারণ মানুষ সমানভাবে ক্ষতির শিকার হয় সেটাই এখানে মূল কথা। কোনো নির্দিষ্ট পক্ষ না নিয়ে একদম বড় ছবিটা দেখিয়েছেন। তমিজউদ্দিন সাহেবের মতো মানুষরা প্রমাণ করে যে রাজনৈতিক উন্মাদনা বা সাম্প্রদায়িক বিভাজন মানুষের ভেতরের মৌলিক বিবেককে পুরোপুরি ধ্বংস করতে পারে না। ঠিক। কিন্তু একই সাথে সাধারণ মানুষ এই বড় রাজনৈতিক খেলাগুলোর কতটা অসহায় শিকার সেটাও খুব স্পষ্ট হয়। তা তো বটেই। মাসের পর মাস তমিজ সাহেবের কাছে আশ্রয় নিয়ে থাকার পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তখন তো সুতারাকে নৌকায় এবং ট্রেনে করে কলকাতা তার ভাই সনতের কাছে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, অনুশাসন পর্বের শুরুটা এখান থেকে। সুতরাং হয়তো ভেবেছিল সব তো শেষ, অন্তত নিজের পরিবারের কাছে, নিজের চেনা রক্তের সম্পর্কের কাছে ফিরে গেলে সে আবার আগের মতো একটু নিরাপত্তা পাবে। একটা চেনা আশ্রয় পাবে। হ্যাঁ, যেখানে সে তার ট্রমা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। কিন্তু তার জন্য কলকাতায় যে বাস্তবতা অপেক্ষা করছিল সেটা আগের সেই শারীরিক আক্রমণের চেয়েও কোনো অংশে কম ভয়াবহ নয়। একদমই না। কলকাতায় পৌঁছানোর পর সুতারার জীবনে সমাজের যে নিষ্ঠুর অনুশাসন শুরু হয় তা মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি যন্ত্রণাদায়ক। সে তার দাদা সনত এবং বৌদির বাড়িতে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর কী ঘটে? বৌদির মা সুতারাকে ছুঁতে বারণ করেন। উফ! আর কারণ হিসেবে বলা হয় সে এতদিন একটা মুসলিম পরিবারে ছিল, তাই তার পরনের কাপড় অশুদ্ধ। এই অশুদ্ধ শব্দটা শুনলেই কেমন যেন গা গুলিয়ে ওঠে। একদম। মানে যে মেয়েটা এত বড় একটা মৃত্যুপুরী পেরিয়ে নিজের মা বাবাকে হারিয়ে কোনো মধ্যে বেঁচে ফিরল, তাকে জড়িয়ে ধরার বদলে সমাজ বলছে সে অশুদ্ধ। ভাবা যায়। কিন্তু আমার সবচেয়ে বেশি রাগ হয়েছে ওই অমূল্যচন্দ্র বসুর চরিত্রটার ওপর। হ্যাঁ, ওই রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট। উনি তো পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, শিক্ষিত লোক। উনি তো বাইরে থেকে সুতারার সাথে বেশ সদয় আচরণ করেন। এক কাপ চা দিতে বলেন, পড়াশোনার খোঁজ নেন। হ্যাঁ, কিন্তু এই লোকটাই তো শেষ পর্যন্ত সুতারাকে একটা বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন। আমি বুঝতে পারি না একজন শিক্ষিত মানুষের চিন্তাধারা এতটা অমানবিক হয় কি করে। এই অমূল্যচন্দ্র বসুর চরিত্রটা দিয়ে লেখিকা আসলে সমাজের একটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর ভণ্ডামিকে আঘাত করেছেন। মানে মুখোশটা খুলে দিয়েছেন আর কি। ঠিক। আমরা সাধারণত ভাবি যে আধুনিক শিক্ষা মানুষের মন থেকে কুসংস্কার আর অন্ধবিশ্বাস দূর করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষিত পদস্থ কর্মকর্তা হয়েও তিনি পিতৃতান্ত্রিক কাঠামোর বাইরে এক পাও বেরোতে পারছেন না। একদম। তিনি সুতারাকে বোর্ডিংয়ে পাঠাচ্ছেন কারণ তার ভয় সুতারাকে বাড়িতে রাখলে পরিবারের অন্যান্য মেয়েদের মানে রেবা বা বিভার বিয়েতে জটিলতা তৈরি হবে। হ্যাঁ, সমাজ এমন একটা মেয়েকে সহজে মেনে নেবে না যে এতদিন অন্য ধর্মে বিশ্বাসী মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার মানে শিক্ষিত হওয়া সত্ত্বেও সমাজ আর লোকলজ্জার ভয়টাই তার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়াল। আনফর্চুনেটলি, হ্যাঁ। একটা ভুক্তভোগী মেয়ে যার নিজের কোনো দোষ নেই, তাকে সহানুভূতি দেখানোর বদলে এই শিক্ষিত সমাজ স্রেফ একটা বোঝা বা কলঙ্ক হিসাবে গণ্য করল। ঠিক তাই। শারীরিক মৃত্যুর চেয়ে নিজের পরিবারের এই মানসিক প্রত্যাখ্যান কি অনেক বেশি নিষ্ঠুর নয়? এটাই হলো পিতৃতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় হাতিয়ার। অমূল্যবাবুর এই সিদ্ধান্ত কিন্তু কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা রাগ থেকে আসেনি। তাহলে এটা এসেছে সমাজের সেই অদৃশ্য অনুশাসনের ভয় থেকে। সমাজ নারীদের বিচার করে একটা পণ্য হিসেবে, যার তথাকথিত শুদ্ধতার উপর পুরো পরিবারের সম্মান নির্ভর করে। সুতারার শরীরটা এখানে আর তার নিজের নেই। একদমই না। সেটা হয়ে গেছে পরিবারের সম্মানের মাপকাঠি। যেহেতু সে ভিন ধর্মের মানুষের বাড়িতে ছিল, তাই সমাজের চোখে তার সেই শুদ্ধতা নষ্ট হয়ে গেছে। শিক্ষা এখানে কোনো কাজ করেনি। না, কারণ শিক্ষার চেয়েও সমাজের এই কাঠামোগত রক্ষণশীলতার শেকড় অনেক গভীরে পোতা। এটা তো হাজার হাজার বছর ধরে চলে আসছে। উপন্যাসে প্রমোদ আর শুভার একটা কথোপকথন আছে যেটা আমার খুব স্ট্রং লেগেছে। হ্যাঁ, ওই রামায়ণ আর মহাভারতের রেফারেন্সটা। রাইট। প্রমোদ পরিষ্কার বুঝতে পারে যে হাজার হাজার বছর পেরিয়ে গেলেও সমাজ আজও রামায়ণের সীতা বা মহাভারতের অম্বার যুগের মতোই নিষ্ঠুর রয়ে গেছে। সেই যুগেও সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল, অম্বাকে সমাজ থেকে বিতাড়িত হতে হয়েছিল। আর ২০ শতকে দাঁড়িয়ে সুতারাকেও ঠিক একই রকম একটা অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেখানে তাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হচ্ছে যে সে পবিত্র। সীতা বা অম্বারের রেফারেন্সটা দিয়ে লেখিকা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন
যে যুগ পাল্টালেও, নতুন আইন-কানুন তৈরি হলেও নারীদের প্রতি সমাজের এই মৌলিক কাঠামোগত দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। সমাজ তো বদলায়নি। না, মেয়েদের ওপর সমাজের এই আধিপত্য বিস্তার করার প্রবণতা যুগে যুগে একই রয়ে গেছে। আর এই চরম সামাজিক প্রত্যাখ্যানের পর সুতারার জীবন কিভাবে নতুন মোড় নেয় সেটা আমরা উপন্যাসের একেবারে শেষ দিকের অধ্যায়গুলোতে দেখতে পাই। হ্যাঁ, এই পর্বগুলোতে আমরা শোকের একটা সর্বজনীন রূপ দেখি। সুতারা তো শেষ পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানোর তাগিদে দিল্লিতে চলে যায়। হ্যাঁ, দিল্লিতে গিয়ে তার পরিচয় হয় এমন অনেক রিফিউজি বা ছিন্নমূল নারীর সাথে। যেমন পাঞ্জাব থেকে আসা কৌশলাবর্তী, তারও পরিবারের সদস্যরা লাহোর বা অমৃতসরের রেল স্টেশনে দাঙ্গায় প্রাণ হারিয়েছে। ঠিক। এখানে আমার একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছিল, মানে পাঞ্জাবের কৌশলাবর্তী আর বাংলার সুতারা, ভৌগোলিক দূরত্ব তো অনেক, তাই না? হ্যাঁ, ভাষাও আলাদা, সংস্কৃতিও আলাদা। কিন্তু কৌশলাবর্তীর সাথে সুতারার যখন দেখা হয় তখন তারা একে অপরের চোখের ভাষাটা ঠিক বুঝতে পারে। ট্র্যাজেডি কি তাহলে সব মানচিত্র মুছে দিয়ে একটা নতুন পরিচয় তৈরি করে দেয়? দারুণ বলেছেন। ট্র্যাজেডি সত্যি কোনো মানচিত্র হয় না। দেশভাগের ফলে যারা ছিন্নমূল হয়েছিল তাদের যন্ত্রণা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়, ধর্ম বা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই ট্র্যাজেডি তাদের সবাইকে একটাই নতুন পরিচয় বা আইডেন্টিটি দিয়েছিল। তারা সবাই রিফিউজি। একদম। কৌশল্যাবর্তী এবং সুতারার এই মিল আমাদের দেখায় যে দেশভাগ নামক একটা ওপরতলার রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে পুরো উপমহাদেশ জুড়ে সাধারণ মানুষের ওপর একদম একই রকম ধ্বংসলীলা চালিয়েছিল। তাদের শোকের ভাষাটা সর্বজনীন, তারা সবাই একই রকম শূন্যতা শিকার। ঠিক। আর এই শূন্যতার শোকের মধ্যেই কিন্তু একটা নতুন লড়াইয়ের জন্ম হচ্ছে। হ্যাঁ, উপন্যাসের আরেকটা ট্র্যাকে আমরা দেখি প্রমোদকে। প্রমোদ তখন বিলেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যাওয়ার আগে সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা তার পরিবারের সবাইকে একেবারে হতবাক করে দেয়। হ্যাঁ, সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে কোনো ধনী বা তথাকথিত শুদ্ধ পরিবারের মেয়েকে বিয়ে করবে না। হাতখোলার এক বিখ্যাত পরিবারের সম্বন্ধ সে অবলীলায় প্রত্যাখ্যান করে। আর উল্টে সে তার মায়ের সামনে ঘোষণা করে যে সে সুতারার মতো একজন সাধারণ রিফিউজি মেয়েকে বিয়ে করতে চায়। আর এটা শুনে তো তার মা চরম বিরক্ত হন, কারণ তাদের মতো একটা বনেগী পরিবারের ছেলের একটা রিফিউজি মেয়েকে বিয়ে করাটা তাদের সামাজিক মর্যাদার উপর বড় আঘাত। প্রমোদের এই সিদ্ধান্তটা কিন্তু উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। তাই? হ্যাঁ, এটা কিন্তু নিছক কোনো রোম্যান্টিক সিদ্ধান্ত বা গতানুগতিক প্রেমের গল্প নয়। এটা হলো পুরনো সামাজিক কুসংস্কার ভাঙার একটা প্রতীকী বিদ্রোহ। মানে ওই নিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। একদম। প্রমোদ আসলে সেই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে, যারা রামায়ণ বা মহাভারতের যুগে সেই অন্ধ অনুশাসনগুলো আর চোখ বন্ধ করে মেনে নিতে প্রস্তুত নয়। সে বুঝতে পেরেছে যে সুতারার মতো নারীরা সমাজের চোখে হয়তো অশুদ্ধ বা কলঙ্কিত হতে পারে, কিন্তু সত্যিকারের পৃথিবীতে তারাই সবচেয়ে বড় যোদ্ধা। রাইট? মাপে পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই বইটা শুধু একটা উপন্যাস নয়, এটা অসংখ্য ছিন্নমূল মানুষের জীবনের, তাদের হারিয়ে যাওয়ার সম্মানের এক ঐতিহাসিক দলিল। হ্যাঁ, একদম। এই ধরনের গভীর সাহিত্য পাঠের মাধ্যমেই আমরা ইতিহাসকে শুধু রাজনীতিবিদদের চোখ দিয়ে বা সই হওয়া চুক্তির পাতা থেকে না দেখে সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে শিখি। ঠিক বলেছেন। ইতিহাসের পৃষ্ঠায় আমরা অনেক সময় শুধু কিছু শুষ্ক পরিসংখ্যান দেখি। যেমন কতজন মারা গেল বা কতজন বাস্তুচ্যুত হলো। হ্যাঁ, বা কত মাইল লম্বা বর্ডার তৈরি হলো। কিন্তু দ্য রিভার চার্নিং বা এপার গঙ্গা ওপার গঙ্গার মতো সাহিত্য আমাদের বাধ্য করে সেই পরিসংখ্যানের পেছনের রক্তমাংসের মানুষগুলোর দিকে তাকাতে। সেই অন্ধকার অধ্যায়গুলোর মুখোমুখি দাঁড়াতে বাধ্য করে, যা আমরা হয়তো আমাদের নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্যই ভুলে যেতে চাই। এই উপন্যাসটা আসলে একটা আয়না, যা সমাজকে তার নিজের আসল চেহারাটা দেখিয়ে দেয়। আর ঠিক এই চিন্তার জায়গাটিতেই আমরা আজকের এই আলোচনা শেষ করব। ইতিহাসের পাতায় আজ আমরা যে স্বাধীনতার গল্প পড়ি, তার পেছনে লুকিয়ে আছে হাজারো সুতারার না শোনা কান্না আর লড়াই। কিন্তু আমাদের আসলে ভাবায় অন্য একটা প্রশ্ন। যে সমাজ একসময় এই নারীদের রক্ষা করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল, তাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময় মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক সেই সমাজই আবার কোনো অধিকারে তাদের বিচারকের আসনে বসে। ইতিহাস হয়তো শুধু ক্ষমতাবানদের কথা মনে রাখে, কিন্তু যারা সবকিছু হারিয়েও নিজেদের অস্তিত্ব প্রমাণের এই কঠিন লড়াই করে গেল, তাদের সেই নীরব লড়াইয়ের বিচার কি কোনোদিনই সমাজ করবে?
কল্পনা করা যায় এমন এক সমাজের কথা, যেখানে রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর অপরাধ হল শোবার ঘরের নিভৃতে বসে একজন নারীর সাধারণ একটি কলম ধরা। হ্যাঁ, একদম ঠিক। আর আজ আমরা এমন একজন মানুষের হারিয়ে যাওয়া দলিলগুলোই খুলতে যাচ্ছি, যার প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে গেলে প্রায় কিছুই ছিল না। ঠিক, যিনি মাত্র ২৬ বছর বয়সে ৬টি সন্তান নিয়ে বিধবা হয়েছিলেন। আজকের এই উৎস উপাদানগুলোর গভীর অনুসন্ধানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে বিপুল উৎসাহের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আর আশ্চর্যের বিষয় হল, এই আপাত দৃষ্টিতে ক্ষমতাহীন নারীটি তার ক্ষুরধার লেখনী দিয়ে সে যুগের বাঘা বাঘা পণ্ডিতদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, তাই না? একদম তাই। আজ আমরা যে উৎস উপাদানগুলো ঘাঁটছি তা হল বিংশ শতাব্দীর শুরুর দিকের বিস্মৃত প্রায় কিন্তু অবিশ্বাস্য রকমের সাহসী নারী লেখক জ্যোতির্ময়ী দেবীর লেখা বিখ্যাত দেশভাগ ভিত্তিক উপন্যাস দ্য রিভার চার্নিং বা এপার গঙ্গা ওপার গঙ্গার কিছু অনুবাদ। হ্যাঁ, আর এর সাথে থাকছে তার লেখা কিছু প্রবন্ধ, লেখকের নিজস্ব কিছু নোট এবং যশোধরা বাগচির লেখা একটি অত্যন্ত তথ্যবহুল ভূমিকা। এই উপাদানগুলো একত্রে পড়লে একটা খুব অন্ধকার অথচ রোমাঞ্চকর সত্য উন্মোচিত হয়। সমাজ কিভাবে নারীদের খুব সুকৌশলে ইতিহাস থেকে মুছে ফেলে, সেটাই আমরা আজ দেখব। ঠিক। আর একজন সাধারণ নারী কিভাবে কেবল তার চিন্তা শক্তি দিয়ে সে পুরো সমাজ কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করান, তাই লেখাগুলোর ছত্রে ছত্রে ফুটে উঠেছে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। তার এই অসাধারণ সাহিত্যকর্মগুলো বোঝার আগে আমাদের বুঝতে হবে ঠিক কী ধরনের মানসিক এবং সামাজিক বন্দিদশা থেকে তার এই চিন্তাধারার জন্ম হয়েছিল। আসলে আমরা যদি জ্যোতির্ময়ী দেবীর ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, প্রেক্ষাপটটা বেশ শিউরে ওঠার মতো। মাত্র ১০ বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। ১০ বছর, মানে একটা শিশুর কেবল জগৎটাকে চেনার শুরু। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি প্রাথমিক বইয়ের বাইরে আর কিছুই ছিল না। এরপর সবচেয়ে মর্মান্তিক মোড়টা আসে যখন মাত্র ২৬ বছর বয়সে তিনি ৬টি সন্তানসহ বিধবা হয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। আর এই বাবার বাড়িটা ছিল একটা বিশাল একান্নবর্তী পরিবার। চারপাশে গিজ গিজ করছে আত্মীয় স্বজন, সারাক্ষণ একটা কোলাহল। কিন্তু এই এত মানুষের ভিড়ের মাঝেও তার নিজস্ব লেখা থেকেই জানা যায় তিনি এক ভয়ঙ্কর বুদ্ধিবৃত্তিক একাকিত্ব অনুভব করতেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, তিনি নিজের এই অবস্থাকে বর্ণনা করতে গিয়ে নারীদের একটি বন্ধুহীন উপজাতি বা ফ্রেন্ডলেস ট্রাইব হিসেবে আখ্যায়িত করেছেন। ফ্রেন্ডলেস ট্রাইব শব্দটা কিন্তু খুব শক্তিশালী। হ্যাঁ, এর পেছনের সমাজতাত্ত্বিক কারণটা বিশ্লেষণ করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সে যুগে একজন পুরুষের সামাজিক পরিসর ছিল অনেক বিস্তৃত। তারা বৈঠকখানায় বসত, দর্শন থেকে রাজনীতি সবকিছু নিয়ে তর্ক করত। আর নারীদের জগৎটাকে সমাজ এমনভাবে সংকুচিত করে রেখেছিল যেন তারা কেবল প্রজনন আর গৃহকর্মের এক একটি স্বয়ংক্রিয় যন্ত্র। একদম ঠিক বলেছেন। রান্না করা এবং সন্তান লালন পালন করা, এর বাইরেও যে একজন নারীর মননশীলতা থাকতে পারে, সমাজ সেটা ঘুণাক্ষরেও স্বীকার করত না। ফলে নারীরা বাস করত নিজেদের ঘরের ভেতরেই এক অদৃশ্য দ্বীপের মতো। ঠিক এই বিচ্ছিন্নতার জায়গাটা বোঝানোর জন্য আমার একটা চমৎকার উপমার কথা মনে পড়ছে। জেন অস্টেনের জীবনে সেই বিখ্যাত গল্পটা যারা জানেন, তারা হয়তো এই শ্বাসরুদ্ধকার অবস্থার সাথে খুব সহজে মেলাতে পারবেন। হ্যাঁ, জেন অস্টেনের সেই লুকিয়ে লেখার গল্পটা। ঠিক, জেন অস্টেন তার ড্রয়িং রুমে বসে সাহিত্য রচনা করতেন ঠিকই, কিন্তু যেই মুহূর্তে ঘরের দরজা খুলে কেউ ভেতরে ঢুকত, তিনি সাথে সাথে তার পাণ্ডুলিপিগুলো লন্ড্রির হিসেব লেখা খাতার নিচে লুকিয়ে ফেলতেন। যেন নিজের বুদ্ধিবৃত্তির চর্চা করাটা কোনো জঘন্য অপরাধ। জ্যোতির্ময়ী দেবীর পরিস্থিতিও ছিল প্রায় তেমনই, বরং তৎকালীন বঙ্গ সমাজের প্রেক্ষাপটে তা আরও বেশি দমবন্ধ করা। এ যেন এক বিশাল রাজকীয় ভোজে বসে থাকার পরও কাউকে জোর করে অভুক্ত রাখার মতো অবস্থা। এরপরেই তার এই স্থবির জীবনে একটা জাদুকরী ঘটনা ঘটে। হ্যাঁ, কবি কান্তিচন্দ্র ঘোষের প্রবেশ, যার সাথে তার চিঠিপত্রের মাধ্যমে এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক বন্ধুত্বের সূচনা হয়। আর এই চিঠিপত্রের আদান প্রদান তার জীবনে কেবল একটা যোগাযোগ ছিল না, এটি ছিল তার বেঁচে থাকার রসদ। জ্যোতির্ময়ী দেবী নিজেই এক জায়গায় স্বীকার করেছেন যে কান্তিবাবুর এই চিঠিগুলো তার জীবনে অন্ধকার ঘরে হঠাৎ জ্বলে ওঠা প্রদীপের মতো কাজ করেছিল। এই মানুষটি রক্তের সম্পর্কের কেউ ছিলেন না,
কিন্তু তিনি জ্যোতির্ময় দেবীকে দেশি বিদেশি বই পাঠাতেন, পৃথিবীর নতুন চিন্তাধারার সাথে পরিচয় করাতেন। ঠিক, এবং সবচেয়ে বড় কথা, তার লেখার গঠনমূলক সমালোচনা করতেন। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের মনের এই যে স্বার্থহীন সম্পর্ক, সেটা তাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। আর এই নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু তাকে সেই শক্তিটা জুগিয়েছিল যার মাধ্যমে তিনি সমাজের দিকে একটা আয়না ধরতে পেরেছিলেন। তবে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে কৌতূহল জাগানিয়া মনে হয় তা হল তিনি কিভাবে এত দ্রুত সমাজের বিরুদ্ধে লিখতে পারলেন। হ্যাঁ, তিনি তো সবেমাত্র বাইরের পৃথিবীর বইপত্র পড়তে শুরু করেছিলেন, কিন্তু এত দ্রুত সমাজের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক লেখা তিনি কিভাবে লিখলেন? ১৯২১ সালের দিকে তার মতো একজন গৃহবন্দী নারীর এই স্পর্ধা সমাজ কিভাবে নিয়েছিল? এই প্রশ্নের উত্তরটা আমরা পাই ১৯২১ সালে প্রকাশিত তার প্রথম প্রবন্ধ নারীর কথার মধ্যে। এই প্রবন্ধটি ছিল তৎকালীন রক্ষণশীল সমাজের ভিত্তিমূলে এক বিশাল আঘাত। তিনি সেখানে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেননি, সোজাসুজি তৎকালীন ধর্মীয় পঞ্জিকার কিছু অদ্ভুত নিয়মের দিকে আঙুল তুললেন। হ্যাঁ, তিনি প্রশ্ন করলেন পঞ্জিকাতে কেন নির্দিষ্ট কিছু দিনের নারীদের, মানে বিধবা নারীদের, মাছ ও মাংসের মতো নিষিদ্ধ খাবারের কাতারে ফেলা হয়েছে। বাপরে, এই প্রশ্নটার গভীরতা কিন্তু সাংঘাতিক। এর মানে হল সমাজ একজন জীবন্ত নারীকে একটা জড়বস্তু বা নিছক ভোগ্য বস্তুর সমতুল্য মনে করে। একদম ঠিক, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ তিনি শুধু পঞ্জিকাতেই থেমে থাকেননি। হ্যাঁ, তিনি সমাজের সেই তথাকথিত সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির দিকেও তীব্র আক্রমণ শানিয়েছিলেন, যারা মুখে বৈরাগ্যের কথা বললেও নারীদের কামিনী কাঞ্চন বলে তুচ্ছ করেছেন। সাধুদের দৃষ্টিতে নারী যেন কেবলই পুরুষকে পথভ্রষ্ট করার একটা প্রলোভন। জ্যোতির্ময়ী দেবীর সোজাসাপটা প্রশ্ন ছিল, একজন নারী কি কেবলই রক্তমাংসের প্রলোভন, নাকি সেও একজন আস্ত মানুষ? আর এই তীক্ষ্ণ প্রশ্নগুলোর কারণেই তৎকালীন পণ্ডিতদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। মহা উপাধ্যায়, যাদবেশ্বর, তর্করত্নের মতো প্রখ্যাত পণ্ডিতরা এই লেখা পড়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন। শুধু ক্ষোভ নয়, তাদের ক্ষোভের চেয়েও বড় ছিল তাদের অবিশ্বাস। তারা প্রকাশ্যে দাবি করে বসলেন, নিশ্চয়ই কোনো পুরুষ ছদ্মনামেই লেখা লিখেছে। মানে একজন নারীর যে নিজস্ব চিন্তাশক্তি থাকতে পারে, সে যে এত অকাট্য যুক্তি দিয়ে সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে, এই চরম সত্যটাকেই তারা অস্বীকার করতে চেয়েছিলেন। ঠিক তাই। পুরুষতান্ত্রিক সমাজ আসলে জ্যোতির্ময়ী দেবীর বক্তব্যকে যতটা ভয় পেয়েছিল, তার চেয়ে হাজার গুণ বেশি ভয় পেয়েছিল একজন নারীর বুদ্ধিমত্তার প্রকাশকে। এই যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ভণ্ডামি, তা জ্যোতির্ময়ী দেবী তার ব্যক্তিগত জীবন দিয়ে খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। আর এটাই পরবর্তীতে তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এপার গঙ্গা ওপার গঙ্গার মূল উপজীব্য হয়ে ওঠে। হ্যাঁ, একটি মেয়ের ব্যক্তিগত বন্দিদশার উপলব্ধি কিভাবে একটা জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি, মানে দাঙ্গার প্রেক্ষাপটে লেখা উপন্যাসের প্লটে রূপ নিল, সেটা সত্যি এক বিস্ময়। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, তবে ১৯৬৭ সালে প্রকাশিত এই উপন্যাসটি শুধু একটা গল্প নয়, বরং এটি ইতিহাসের একটা জ্বলন্ত দলিল। ঠিক, এর প্রেক্ষাপট হল ১৯৪৬ সালে সেই ভয়াবহ দাঙ্গা। উপন্যাসের প্রধান চরিত্র সুতারা দত্ত, যে কিনা সদ্য কৈশোরে পা দেওয়া এক কিশোরী। দাঙ্গার এক ভয়াল রাতে তাদের পরিবারটি যখন আক্রান্ত হয়, তখন সুতারা জ্ঞান হারায়। এরপর সে আশ্রয় আর সেবা পায় তাদেরই মুসলিম প্রতিবেশী তমিজুদ্দিনের কাছে। কিন্তু এই উপন্যাসের সবচেয়ে বড় ধাক্কাটা দাঙ্গার রাতে বা শারীরিক আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই জায়গাটাতেই আমার একটা পর্যবেক্ষণ আছে। সুতারা তো দাঙ্গার ভয়াবহতা থেকে বেঁচে গেল, শারীরিক আঘাত থেকেও সেরে উঠল। হ্যাঁ, এরপর যখন তাকে তার নিজের হিন্দু পরিবারের কাছে ফিরিয়ে আনা হচ্ছে, তখন তো নিয়ম অনুযায়ী তার জন্য একটা নিরাপদ আশ্রয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার নিজের সমাজ তাকে হঠাৎ করে একজন শত্রুর মতো দেখতে শুরু করল কেন? এই প্রশ্নটাই উপন্যাসের মূল চাবিকাঠি। তমিজুদ্দিন সাহেব যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুতারাকে কলকাতায় তার পরিবারের কাছে ফিরিয়ে আনেন, তখন সুতারাকে তার নিজের পরিবারই একজন অচ্ছুত বা অস্পৃশ্য হিসেবে বিবেচনা করে। মানে আসল লড়াইটা দাঙ্গার রাতের শারীরিক আঘাত ছিল না, বরং নিজের পরিবার তাকে কিভাবে গ্রহণ করছে সেই মানসিক যুদ্ধটাই ছিল। একদম তাই। কারণ হিসেবে দেখানো হয়, সে যেহেতু এক মুসলিম পরিবারে কয়েক মাস ছিল, তাই সমাজের চোখে তার আর কোনো জাতের বিশুদ্ধতা বা কাস্ট পিউরিটি অবশিষ্ট নেই।
বাড়ির কর্ত্রী তাকে অত্যন্ত অপমান করে বলেন যেন সে হাঁড়ি ও বাগদিদের মতো এক কোণায় পড়ে থাকে। এখানেই যশোধরা বাগচি তার ভূমিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক আমাদের সামনে এনেছেন। হ্যাঁ, তিনি একে বলছেন দ্বিমুখী পিতৃতন্ত্র বা ডুয়েল কন্ট্রোল অফ পেট্রিয়ার্কি। এই বিষয়টা আরেকটু গভীরভাবে তলিয়ে দেখা দরকার। মানে এর অর্থ দাঁড়াচ্ছে, একদিকে দাঙ্গার সময় এক সম্প্রদায়ের উন্মত্ত পুরুষদের দ্বারা সুতারার শরীরের উপর আগ্রাসন চালানো হলো। ঠিক, আর অন্যদিকে যখন সে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে এলো, তখন সেই তথাগথিত বিশুদ্ধতার নামে তাকে একঘরে করে সমাজচ্যুত করা হলো। মেয়েটা নিজের আত্মপরিচয় বা অস্তিত্বের জন্য কোনো মূল্যই নেই। সে কেবল দুই ভিন্ন সম্প্রদায়ের পুরুষের অহংকার আর আধিপত্য বিস্তারের লড়াইয়ের একটা দাবার ঘুঁটি। তাকে এপার থেকেও মারা হচ্ছে, ওপার থেকেও মারা হচ্ছে। এখানে একটা বিষয় খুব স্পষ্ট করে দেওয়া প্রয়োজন, যা যারা শুনছেন তাদের কাছেও পরিষ্কার হওয়া উচিত। আমরা কিন্তু এখানে কোনো একটি নির্দিষ্ট ধর্মের বা রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ বা বিপক্ষ নিচ্ছি না। একদম না। উৎস উপাদানগুলো ঘাটতে গিয়ে এটা খুব স্পষ্ট যে এই বর্ণনা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একক সমালোচনা নয়। এটি হলো যে কোনো সংঘাত বা দেশভাগের সময়কার একটা সার্বজনীন সত্য। ঠিক তাই। যখনই কোনো দাঙ্গা বা যুদ্ধ বাধে, তখন উভয় পক্ষের পুরুষতান্ত্রিক সমাজই কিভাবে নিজেদের জাত্যাভিমান রক্ষার জন্য নারীর শরীরকে একটা যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করে, এটি মূলত তারই নিরপেক্ষ বিশ্লেষণ। আর সুতারার এই গল্পটি কিন্তু কোনোভাবেই ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো যুগে যুগে ঘটে আসা নারীদের সেই যন্ত্রণার ইতিহাস, যা কখনোই কোনো প্রাতিষ্ঠানিক ইতিহাস বইয়ের পাতায় জায়গা পায় না। আর ঠিক এই জায়গাতেই আসে উপন্যাসটির আদি নাম এবং মহাভারতের প্রসঙ্গ। ইতিহাস বইগুলো কেন এই ধরনের সামাজিক যন্ত্রণার কথা দিনের পর দিন সুকৌশলে এড়িয়ে যায়? হ্যাঁ, সেখানে শুধু কোনো রাজা কত রাজ্য জয় করলেন বা কোন নেতা কী রাজনৈতিক চুক্তি করলেন তা নিয়েই কেন এত মাতামাতি? কারণ ইতিহাস যারা লেখে তারা এই যন্ত্রণার মুখোমুখি দাঁড়াতে ভয় পায়। এই উপন্যাসের আদি নামটা জানলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জ্যোতির্ময়ী দেবী প্রথমে নাম রেখেছিলেন ইতিহাসে স্ত্রী পর্ব। ইতিহাসে স্ত্রী পর্ব। তিনি সরাসরি মহাভারতের রেফারেন্স টেনেছেন। হ্যাঁ, তিনি বলছেন এমনকি মহর্ষি বেদব্যাস, যিনি পুরো মহাভারত রচনা করলেন, তিনিও আসল স্ত্রী পর্ব লিখতে পারেননি বা সচেতনভাবে এড়িয়ে গেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা যখন বিজয়ী, তখন অর্জুনের চোখের সামনে দিয়ে পরাজিত পক্ষের নারীদের অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক, যে অর্জুনের বীরত্ব নিয়ে এত গাথা, সেই অর্জুনের হাত থেকে তার বিখ্যাত গান্ডীব খসে পড়েছিল। তিনি ওই নারীদের রক্ষা করতে পারেননি। কিন্তু সেই অপহৃত নারীদের পরে কি হলো, কিভাবে তারা বাকি জীবন কাটালো, সেই ইতিহাস বেদব্যাস আর লেখেননি। এই প্রসঙ্গে জ্যোতির্ময় দেবীর একটা অসম্ভব তীক্ষ্ণ উক্তি এখানে উল্লেখ না করলেই নয়। হ্যাঁ, সে বিখ্যাত উক্তিটা। তিনি তার নোটে লিখেছেন, ভীতুরা ইতিহাস লেখে না। বাপরে, কি সাংঘাতিক কথা! তিনি বোঝাতে চেয়েছেন, নারীদের শরীরের ওপর হওয়াই কাঠামোগত বর্বরতার ইতিহাস লেখার মতো সৎ কলম বা ভাষা কোনো পুরুষ লেখকের ছিল না। তাদের সেই মানসিক সাহসটাই ছিল না। আর সেই কারণে যুদ্ধের পর নারীদের জীবনে যে অনন্ত নীরব যুদ্ধ শুরু হয়, ইতিহাসের সেই চরম যন্ত্রণাদায়ক অধ্যায়টি চিরকাল অন্ধকারের অতলে রয়ে গেছে। পুরুষ লেখকরা নিজেদের বীরত্বের অহংকার ক্ষুণ্ণ হওয়ার ভয়ে সেই স্ত্রী পর্ব কখনোই কালির আঁচড়ে তুলে ধরেননি। এ বিষয়ে কি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। ইতিহাস সবসময় শুধু রাজাদের বিজয়গাথা আর সাম্রাজ্য বিস্তারের কাহিনী নিয়ে ব্যস্ত থেকেছে, কিন্তু সেই বিজয়ের পেছনে হারিয়ে যাওয়া অগণিত নারীদের যে চিরন্তন স্ত্রী পর্ব, তা নিয়ে ইতিহাস সবসময় বোবা হয়ে থেকেছে। আর জ্যোতির্ময়ী দেবী, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার ডিগ্রি ছিল না, তিনি তার এই কলম দিয়ে ইতিহাসের সেই হাজার বছরের নীরবতাকেই ভেঙে চুরমার করে দিয়েছেন। একদম। তিনি দেখিয়ে দিয়েছেন যে আসল ইতিহাস রাজদরবারে তৈরি হয় না, আসল ইতিহাস তৈরি হয় সেই সমাজচ্যুত মেয়েটির চোখের জলে, যাকে রাষ্ট্র এবং নিজের পরিবার উভয়ই প্রত্যাখ্যান করেছে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আজকের এই এতগুলো উৎস উপাদান ঘেটে আমরা আসলে কি পেলাম?
আমরা দেখলাম জ্যোতির্ময়ী দেবী শুধু একটি দেশভাগের গল্প লেখেননি, তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে রাষ্ট্র গঠন এবং জাত্যভিমানের নামে কিভাবে যুগে যুগে নারীর শরীরকে এক একটা যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন তাদের কাছে ইতিহাস পাঠের সংজ্ঞাটা হয়তো এবার কিছুটা হলেও বদলে যাবে। ঠিক বলেছেন, প্রাতিষ্ঠানিক ইতিহাস আমাদের কেবল বিজয়ীদের কথা শেখায়, কিন্তু সেই বিজয়ের আড়ালে থাকা অসংখ্য সুতারার নীরব আর্তনাদ শোনার জন্য আমাদের জ্যোতির্ময়ী দেবীর মতো লেখকদের কাছেই ফিরে যেতে হবে। একদম শেষে এসে আমি একটি চিন্তার জায়গা তৈরি করে দিতে চাই, যা এই উৎস উপাদানগুলোর বাইরে গিয়েও আমাদের বর্তমান বাস্তবতাকে প্রশ্ন করতে শেখায়। আচ্ছা, সেটা কি? আমরা যদি মেনে নিই যে আমাদের পড়া ইতিহাস কেবল জয়ীদের দ্বারা ছাঁকনি দিয়ে পার হয়ে আসা কিছু সুবিধাজনক তথ্য মাত্র, তবে আজ আমাদের চারপাশে এমন কত নীরব এবং হয়তো চরম যন্ত্রণাদায়ক মানবিক অভিজ্ঞতা ঘটে চলেছে যা আগামীকালের ইতিহাসে কখনোই জায়গা পাবে না। ভাবার মতো বিষয়। ইতিহাস আসলে কি? যা ঘটে তাই, নাকি যা আমাদের জানানো হয় শুধু তাই? ওয়েলকাম টু দ্য ডিবেট, মানে দ্য ডিবেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই বৌদ্ধিক বিশ্লেষণ আর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির আসরে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা একই সাথে গভীর যন্ত্রণার আর ধরুন আমাদের ঐতিহাসিক মনস্তাত্ত্বের একটা বেশ অন্ধকার অধ্যায়ে। একদমই তাই। আর বিষয়টা বেশ সংবেদনশীল। হ্যাঁ, ঠিক। তো আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল প্রখ্যাত লেখিকা জ্যোতির্ময়ী দেবীর লেখা দেশভাগের প্রেক্ষাপটে রচিত তার মর্মস্পর্শী উপন্যাস এপার গঙ্গা ওপার গঙ্গা, ইংরেজিতে যাকে বলে দ্য রিভার চার্নিং। শুধু উপন্যাসটিই নয়, এর সাথে আমরা যশোধরা বাগচির লেখা অত্যন্ত তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক ভূমিকা এবং লেখিকার নিজের লেখা মুখবন্ধ নিয়েও কথা বলব। রাইট, এই বইয়ের ভূমিকাটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা লেখা। একদম। তো আজকের বিতর্কের মূল প্রশ্নটি আমরা খুব স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রশ্নটা হল, জ্যোতির্ময়ী দেবীর এই লেখায় পিতৃতন্ত্রের মূল আঘাত বা ট্র্যাজেডিটি আসলে কোথায়? এটি কি জাতিরাষ্ট্র বা ধরুন নেশন স্টেট গঠনের নামে রাজনৈতিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে নারীদের উপর হওয়া প্রাথমিক শারীরিক ও সাম্প্রদায়িক সহিংসতা? নাকি মানে আপনি বলতে চাইছেন সেই সহিংসতার পর খোদ নিজের সম্প্রদায়ের দ্বারা চাপিয়ে দেওয়ার সুচিতার অহংকার এবং দীর্ঘস্থায়ী সামাজিক বর্জন? ঠিক তাই, এটাই আমাদের আজকের ডিবেট। আমি এই আলোচনায় যুক্তি দেব যে মূল ট্র্যাজেডিটি হল নিজস্ব সম্প্রদায়ের এই চরম ভণ্ডামি এবং দীর্ঘস্থায়ী সামাজিক বর্জন। আর আপনি? হ্যাঁ, আর আমি ঠিক তার উল্টো দিকটা নিয়ে কথা বলবো। আমি যুক্তি দেব যে উপন্যাসের মূল ট্র্যাজেডিটি নিহিত রয়েছে ওই প্রাথমিক শারীরিক সহিংসতার মাঝেই। তো খুব প্রাসঙ্গিক এবং কঠিন একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন আপনি। আমি শুরুতেই আমার অবস্থানটা পরিষ্কার করে দিতে চাই। শিওর, প্লিজ বলুন। আমি মনে করি নিজস্ব সম্প্রদায়ের এই বর্জনের বিষয়টি অবশ্যই মর্মান্তিক, কিন্তু যখন জাতিরাষ্ট্র গঠনের নামে একদল মানুষ আরেক দল মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে চায়, তখন তারা নারীর শরীরকে দাবার ঘটি বা একটা রণক্ষেত্র হিসেবে ব্যবহার করে। এই যে আদিম রাজনৈতিক আগ্রাসন এবং নারী শরীরকে ব্যবহার করে অন্য সম্প্রদায়ের অহংকারে আঘাত হানার প্রক্রিয়া, এটাই এই উপন্যাসের প্রধান এবং সবচেয়ে গভীর ক্ষত। আমি আপনার এই দৃষ্টিভঙ্গির জায়গাটা বুঝতে পারছি। মানে যুক্তিটা খুব জোরালো, কিন্তু আমি এই বিতর্কে ভিন্ন একটি অবস্থান নিচ্ছি। আমি জোর দিয়ে বলতে চাই যে উপন্যাসের মূল ট্র্যাজেডিটি হল নিজস্ব সম্প্রদায়ের ওই চরম ভণ্ডামি, ওই যে অন্তপুরের পবিত্রতা রক্ষার নামে হওয়া কাঠামোগত দীর্ঘস্থায়ী বর্জন। বর্জনের দিকটাও তো আছেই। আমি যশোধরা বাগচির লেখা ভূমিকা থেকে উদ্ধৃত করে বলতে চাই। ধরুন ১৯৪৬ সালের দাঙ্গার পর সুতারা দত্ত নামের কিশোরীটি যখন মুসলিম প্রতিবেশী তমিজউদ্দিনের সাহায্যে কোনোমতে প্রাণ বাঁচিয়ে সমস্ত ট্রমা বুকে নিয়ে কলকাতায় ফিরে আসে, তখন তার নিজের হিন্দু সম্প্রদায় তাকে কিভাবে গ্রহণ করে? তারা তো তাকে গ্রহণ করেই না, বরং ঠিক, তারা তাকে আক্ষরিক অর্থেই আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে। সুতারাকে ছুঁড়ে ফেলার এই ঘটনাটি অস্বীকার করার কোনো উপায় নেই, আমি মানছি, কিন্তু আমাদের তো গোড়ায় যেতে হবে, তাই না? সুতারাকে তার সমাজ কেন বর্জন করল? কারণ তার উপর ইতিমধ্যে আরেকটা সম্প্রদায় তাদের পাশবিক অধিকার ফুলিয়েছে। আচ্ছা, সুতারার ওপর হওয়া প্রথম আক্রমণটা কোনো বিচ্ছিন্ন অপরাধ বা নিছক একটা দাঙ্গার ঘটনা তো ছিল না।
সেটা ছিল একটা পুরো সম্প্রদায়ের অস্তিত্বের ওপর আরেকটা সম্প্রদায়ের আঘাত। আপনি যদি যশোধরা বাগচির ভূমিকাটি গভীরভাবে লক্ষ্য করেন, তিনি স্পষ্ট করেছেন যে নারীদের শরীর হল জাতিরাষ্ট্র গঠনের খেলায় ব্যবহৃত দাবার ঘুঁটি। হ্যাঁ, পন ইন দ্য গেম অফ নেশন বিল্ডিং। এক্স্যাক্টলি। দাবার বোর্ডে যেমন একটা ঘুঁটিকে কবজা করার মানে হল বিপক্ষের রাজাকে কোণঠাসা করা, তেমনি দাঙ্গার সময় নারীর শরীরের দখল নেওয়া মানে হল বিপক্ষ সম্প্রদায়ের পুরুষদের পৌরুষকে পরাজিত করা। সুতরাং শরীরকে তারা ব্যবহার করেছিল একটা বার্তা পাঠানোর মাধ্যম হিসেবে। এই যে একজন মানুষকে তার মানবিক সত্তা থেকে নামিয়ে এনে একটা রাজনৈতিক বার্তায় পরিণত করা হলো, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? যুক্তিটা আমি মানছি, কিন্তু বর্জনের ধরনটা একবার খেয়াল করুন। সুতারা যখন কলকাতায় তার বিবাহিত দিদির বাড়িতে পৌঁছায়, তখন তাকে বর্ণ ও সম্প্রদায়ের বাইরে একজন অস্পৃশ্য হিসেবে বিবেচনা করা হয়। তাকে বাড়ির এক কোণে হাড়ি বা বাগদির মতো ফেলে রাখা হয়, যেন সে কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত। তার ছোঁয়া জল পর্যন্ত কেউ খায় না। ঠিক তাই, তার ছোঁয়া জল কেউ খায় না। আপনি দাবার ঘুঁটির উপমা দিলেন, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু এই দ্বৈত আক্রমণের মধ্যে কোনটি বেশি ভয়ঙ্কর তার একটা তুলনামূলক বিচার হওয়া দরকার বলে আমার মনে হয়। দাঙ্গার সেই ভয়াবহ রাতটা তো কেটে গিয়েছিল, তাই না? হ্যাঁ, তা গিয়েছিল। সুতারা তো বেঁচে ফিরেছিল। ধরুন, একটা জলোচ্ছ্বাস বা দুর্যোগের পর মানুষ তো নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে চায়, কিন্তু সুতারা যখন তার নিজের মানুষদের দরজায় কড়া নাড়ল, তখন তারা দেখল তার পোশাকে সেই দুর্যোগের কাদা লেগে আছে, আর ঠিক সেই কারণে তারা ভেতর থেকে ছিটকিনিটা চিরকালের জন্য বন্ধ করে দিল। না, একটু থামাবো আপনাকে এখানে। আপনি জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন, কিন্তু দাঙ্গা তো কোনো প্রাকৃতিক ঘটনা নয় যে হঠাৎ করে আকাশ থেকে এসে পড়ল। দাঙ্গা হলো একটি সুপরিকল্পিত রাজনৈতিক হাতিয়ার। সেটা ঠিক, কিন্তু তমিজউদ্দিনের পরিবারের আক্ষেপের কথাটা একবার ভাবুন। যখন তমিজউদ্দিন হিন্দু মেয়েদের বাঁচানোর চেষ্টা করছে, তখন তার নিজের সম্প্রদায়ের লোকেরাই তাকে রামায়ণ ও মহাভারতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই অংশটা বেশ স্ট্রাইকিং ছিল। কি হয়েছিল? এই কথাগুলো তাৎপর্য কিন্তু অনেক গভীর। এর মানে হল নারীদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার এই প্রবণতা কোনো আকস্মিক দুর্যোগ নয়। যুগ যুগ ধরে শারীরিক লুণ্ঠনই হল আধিপত্যের মূল চাবিকাঠি। সুতরাং ট্র্যাজেডি শুরুই হয়েছে সেই জায়গা থেকে, যেখানে তার শরীরটাকে তার ইচ্ছার বিরুদ্ধে একটা রণক্ষেত্রে পরিণত করা হল। আপনি ঠিকই বলেছেন, শারীরিক লুণ্ঠন একটা রণক্ষেত্র, কিন্তু সেই রণক্ষেত্রের ইতিহাসটা কে লেখে, কিভাবে লেখা হয়? আমি এখানে জ্যোতির্ময়ী দেবীর বিগিনিংস নামক প্রবন্ধের একটা ভয়াবহ উদাহরণের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আচ্ছা, বলুন। তিনি সেখানে পঞ্জিকার নিয়মকানুনের কথা টেনেছেন। পঞ্জিকাতে যেমন লেখা থাকে, চাঁদের প্রথম ভাগে ডিম খাওয়া নিষেধ, দ্বিতীয় ভাগে বৃহতি নিষেধ, তারপর মূলা, নারকেল ইত্যাদি। সমাজ নারীকেও ঠিক মাছ, মাংস বা তেলের মতো একটি ভোগ বা বর্জনের বস্তু হিসেবে দেখে। অবজেক্টিফিকেশন যেটাকে বলে। একদম। সুতারার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। সে যেন একটা ইঁটো পাতা, যাকে আর ব্যবহার করা যাবে না। বাইরের আক্রমণকারী তাকে শুধু শারীরিকভাবে আঘাত করেছিল, কিন্তু নিজের সমাজ তাকে মানুষের পর্যায় থেকে নামিয়ে একটা এঁটো পাতায় পরিণত করল, একটা ব্যবহার অনুপযোগী বস্তুতে পরিণত করল। কিন্তু এই যে সুচিতা বা পিউরিটির মিথ, সমাজ কর্তৃক চাপিয়ে দেওয়া এই নিয়মকানুন, আমার মতে এটাই হলো সবচেয়ে বড় কাঠামোগত অবিচার। কারণ বাইরের আক্রমণটা ছিল সাময়িক, কিন্তু নিজের ঘরের এই নীরব বর্জনটা তাকে আজীবন পঙ্গু করে রাখল। আমি বুঝতে পারছি আপনি বর্জনের দীর্ঘস্থায়ী রূপটার উপর জোর দিচ্ছেন, সেটা যৌক্তিক, কিন্তু আমি আপনাকে মহাভারতের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফারেন্সটার দিকে নিয়ে যেতে চাই, যেটা জ্যোতির্ময়ী দেবী নিজেই তার অথর্স নোটসে উল্লেখ করেছেন। ওই ব্যাসদেবের বিষয়টা? হ্যাঁ, তিনি বলছেন যে মহর্ষি ব্যাসদেবও নারীদের প্রকৃত অবমাননার ইতিহাস লিখতে পারেননি। কেন পারেননি? তিনি অর্জুনের একটা সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর যদুবংশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন অর্জুনের মতো শ্রেষ্ঠ বীরের সামনে দিয়ে সাধারণ দস্যুরা নারীদের অপহরণ করে নিয়ে যায়। রাইট। আর সেই সময়ে বিশ্বজয়ী অর্জুনের হাত থেকে তার অজেয় গান্ডীব খসে পড়ে। এই দৃশ্যটির দিকে একটু গভীরভাবে তাকান। এটি তো শুধু অর্জুনের ব্যক্তিগত পরাজয় নয়, এটি কি প্রমাণ করে? এটি প্রমাণ করে পুরুষতান্ত্রিক শৌরের চরম আস্ফালনের পতন। সমাজ যে কাঠামো তৈরি করেছিল, তার মূল ভিতটাই যে কতটা নড়বড়ে, এটা তারই প্রমাণ। ঠিক তাই, কিন্তু তার চেয়েও বেশি কিছু প্রমাণ করে।
এটি প্রমাণ করে যে পুরুষতান্ত্রিক সমাজ নারীদের এই যে ঘরের ভেতরে মানে অন্তঃপুরে আটকে রাখে তার প্রধান যুক্তিই হল আমরা তোমাদের বাইরের জগৎ থেকে রক্ষা করব। প্রোটেকশনের মিথ। একদম। কিন্তু যখন সেই বহিরাগত আক্রমণ সত্যিই আসে তখন অর্জুনের গান্ডীবও অকেজো হয়ে যায়। এই যে বাহ্যিক চরম পরাভব, পিতৃতন্ত্রের এই চরম ব্যর্থতা, আমি মনে করি সেটাই ট্র্যাজেডির মূল উৎস। কারণ পিতৃতন্ত্র নারীদের সুরক্ষা দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের বন্দী করে রাখে, অথচ বিপদের দিনে সেই সুরক্ষাই দিতে পারে না। বাইরের ওই আক্রমণটা না ঘটলে তো সুতারাকে আর বর্জনের শিকার হতে হতো না। বর্জনটা তো ওই ব্যর্থতার ঢাকারই একটা অত্যন্ত কুৎসিত প্রয়াস। একদম ঠিক জায়গায় হাত দিয়েছেন। অর্জুন যখন নারীদের বাঁচাতে পারলেন না তখন সেই অপহৃত নারীদের কি হলো? তাদের কথা কিন্তু ইতিহাসে আর লেখা হলো না। না লেখা হয়নি। কেন হলো না? কারণ আসল স্ত্রী পর্ব বা নারীদের প্রকৃত ট্র্যাজেডি যুদ্ধক্ষেত্রে ঘটে না। আসল স্ত্রী পর্ব ঘটে স্বামী, পুত্র এবং পিতার নিয়ন্ত্রণের মধ্যে থাকা নীরব অপমানের ভেতর দিয়ে। অর্জুনের এই চরম ব্যর্থতার প্রসঙ্গ ধরেই আমি একটা জায়গায় আসতে চাই। বলুন। সমাজ যখন দেখল তারা বাইরের আক্রমণ থেকে মেয়েদের বাঁচাতে পারছে না, তখন তারা নিজেদের এই অক্ষমতা ঢাকতে কি করল? তারা মেয়েদের মনের ভেতরেই একটা শেকল পরানোর চেষ্টা করল। আর সেটার সবচেয়ে বড় হাতিয়ার হল শিক্ষার অভাব। কিভাবে সেটা একটু বিস্তারিত বলবেন? অবশ্যই। আমি জ্যোতির্ময়ী দেবীর নিজের জীবনের সংগ্রামের দিকে তাকাতে চাই। 10 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়, আর মাত্র 26 বছর বয়সে তিনি বিধবা হন। তাকে বিদ্যাসাগরের মাত্র 5টি বই পড়তে দেওয়া হয়েছিল। ভাবা যায় না। প্রাচীন শ্লোক অনুযায়ী নো স্ত্রী স্বাতন্ত্র্যমর্হতি, অর্থাৎ নারীর কোনো স্বাধীন সত্তা নেই। সমাজ মেয়েদের শিক্ষাকে কেন এত ভয় পায়? কারণ মেয়েরা শিক্ষিত হলে তারা প্রশ্ন করতে শিখবে। তারা এই কাঠামোগত নিপীড়ন, এই নীরব বর্জন এবং পুরুষতান্ত্রিক সুরক্ষার এই যে মিথ্যে প্রতিশ্রুতি, সেটা খুব সহজেই ধরে ফেলবে। রাইট। পিতৃতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র হল নারীকে শিক্ষার আলো থেকে দূরে রেখে তাকে চিরকাল অন্ধকারের অন্তঃপুরে বন্দী রাখা। এই যে প্রাতিষ্ঠানিকভাবে মনকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা, শারীরিক লুণ্ঠনের চেয়ে এটা কোনো অংশে কম নয় বলে আমার বিশ্বাস। শিক্ষার অভাব যে একটা বড় হাতিয়ার, সে বিষয়ে আপনার সাথে দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। কিন্তু সমাজ কেন নারীদের শিক্ষাকে এত ভয় পায়, তার পেছনের বৃহত্তর রাজনৈতিক কারণটা আমাদের তলিয়ে দেখা দরকার। আচ্ছা, সেটা কীরকম? আপনি বিষয়টাকে শুধুমাত্র পারিবারিক রক্ষণশীলতা বা অন্তঃপুরের সীমানার ভেতর দিয়ে দেখছেন, কিন্তু আমরা তো দেশভাগের প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, তাই না? আমি এখানে পার্থ চ্যাটার্জির দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস বইটির অত্যন্ত প্রাসঙ্গিক একটি ধারণার কথা উল্লেখ করতে চাই। হ্যাঁ, পার্থ চ্যাটার্জির কাজ এই বিষয়ে খুব জরুরি। ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো থেকে বেরিয়ে এসে যখন দুটো নতুন দেশ জন্ম নিচ্ছে, তখন হিন্দু বা মুসলিম সমাজ নারীদের শিক্ষাকে ভয় পায়, কারণ নারীত্ব এবং নারীর পবিত্র শরীরকে তারা তাদের সম্প্রদায়ের সীমানা বা কমিউনিটি বাউন্ডারি হিসেবে ব্যবহার করে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে নারীর শরীরটা আসলে মানচিত্রের একটা রূপক হয়ে দাঁড়ায়? একেবারেই তাই। একটা দেশের সীমানা যেমন কাঁটাতার দিয়ে ঘেরা থাকে, তেমনি একটা সম্প্রদায়ের সম্মান, তাদের অহংকার, সবকিছুই নারীর শরীরের পবিত্রতার ওপর নির্ভর করে। এটা সরাসরি জাতিরাষ্ট্রের বৃহৎ রাজনৈতিক স্বার্থের সাথে যুক্ত। বুঝতে পারছি। নারীরা শিক্ষিত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করলে এই যে সীমানা, এই যে কাল্পনিক কমিউনিটি বাউন্ডারি, সেটা তো ভেঙে পড়বে। সুতরাং যখন দাঙ্গার শিকার হয়ে মুসলিম পরিবারে আশ্রয় নিল, তখন সে আসলে তার অজান্তেই ওই সম্প্রদায়ের সীমানাটা পার হয়ে গিয়েছিল, আর সেই কারণেই তাকে আর কিছুতেই সেই সীমানার ভেতর ফিরিয়ে নেওয়া গেল না। তার মানে শরীরটাই একটা দূষিত মানচিত্র হয়ে গেল। এক্স্যাক্টলি, তার শরীরটা হয়ে গেল একটা দূষিত মানচিত্র, একটা অপবিত্র জমি, যা নতুন জাতিরাষ্ট্রের পবিত্রতার ধারণার সাথে কোনোভাবেই খাপ খাচ্ছিল না। বর্জনটা এখানে মোটেও শুধু ব্যক্তিগত নয়, বর্জনটা হলো পুরোপুরি রাজনৈতিক। আপনার এই ব্যাখ্যাটা সত্যি ভাবনার খোরাক যোগায়। নারী শরীরকে মানচিত্র বা সীমানা হিসেবে দেখার এই তথ্যটা খুব শক্তিশালী। কিন্তু আমি এই সীমানার ধারণাটাতেই একটু ভিন্নভাবে আলোকপাত করতে চাই। বলুন। আপনি বলছেন শরীরটাই মানচিত্র, আর সেই মানচিত্র দূষিত হওয়ার কারণেই সুতারাকে বর্জন করা হলো। কিন্তু
কে ঠিক করে দিল যে মানচিত্র দূষিত হয়েছে? সমাজ তো। আর এই সমাজ কিভাবে সুতারার সাথে আচরণ করেছে সেটা আমাদের গভীরভাবে বোঝা দরকার। যশীধরা বাগচি তার ভূমিকায় একটি অসামান্য শব্দ ব্যবহার করেছেন, প্যানপটেকটিস্ট গেইজ বা সার্বক্ষণিক প্যানপটিক নজরদারি। জেরেমি বেনথাম বা ফুকোর সেই বিখ্যাত জেলখানার ধারণার কথা বলছেন তো? ঠিক তাই। প্যানপপটিকন হল এমন এক ধরনের জেলখানার নকশা যেখানে মাঝখানে একটা বড় টাওয়ার থাকে আর তার চারপাশে বৃত্তাকারে কয়েদিদের সেল থাকে। টাওয়ারের ভেতর থেকে গার্ড সব কয়েদিকে দেখতে পায়, কিন্তু কয়েদিরা গার্ডকে দেখতে পায় না। ফলে কয়েদিরা সবসময় মনে করে যে তাদের ওপর নজর রাখা হচ্ছে। হ্যাঁ, এবং তারা নিজেদের আচরণ নিজেরাই নিয়ন্ত্রণ করতে শুরু করে। সুতরাং যখন কলকাতায় তার আত্মীয়দের আশ্রয়ে এলো, তখন সেই বাড়িটাই তার জন্য একটা প্যানপপটিকন হয়ে দাঁড়ালো। তার নিজের সম্প্রদায়ের মানুষেরা তার দিকে যে চোখে তাকাত, সেটাই হলো এই প্যানপপটিক নজরদারি। বিষয়টা ভয়ঙ্কর। সুতারা কি খাচ্ছে, কার সাথে কথা বলছে, সে কোথায় ঘুমোচ্ছে, তার চাহনি কেমন, সবকিছুর ওপর একটা নীরব, তীব্র এবং অসহনীয় নজরদারি। শারীরিক আক্রমণটা একবার হয়েছিল দাঙ্গার ওই রাতে, কিন্তু এই যে পরিবারের প্রতিটি মানুষের চোখের দৃষ্টি দিয়ে প্রতিদিন তাকে কাঠগড়ায় দাঁড় করানো, প্রতিদিন তাকে বুঝিয়ে দেওয়া যে সে অস্পৃশ্য, সে আর এই সমাজের যোগ্য নয়, এই যে প্রতিদিনের মানসিক ধর্ষণ, এই যন্ত্রণাটা কি শারীরিক আঘাতের চেয়ে কোনো অংশে লঘু? না না, আমি এক মুহূর্তের জন্যও বলছি না যে সেই যন্ত্রণাটা লঘু বা কম। আমি শুধু একটা কার্যকারণ সম্পর্কের কথা বলতে চাইছি। আপনি যেটাকে প্যানপটিক নজরদারি বলছেন, যেটাকে প্রতিদিনের মানসিক নির্যাতন বলছেন, তার অস্তিত্বই কি থাকত যদি প্রথম আক্রমণটা না ঘটত? সেটা একটা ভ্যালিড পয়েন্ট। দাঙ্গা বা দেশভাগ তো কোনো বিচ্ছিন্ন দুর্ভাগ্য ছিল না, এটা ছিল পুরুষতান্ত্রিক ক্ষমতার একটা নগ্ন এবং হিংস্র আস্ফালন। আপনি যদি উপন্যাসের একেবারে শেষের দিকের কথা ভাবেন, সুতারা যখন দিল্লিতে চলে যায় এবং সেখানে পাঞ্জাবের দেশভাগের শিকার হওয়া নারীদের সাথে তার দেখা হয়, তখন সে একটা ভয়ঙ্কর সত্য উপলব্ধি করে যে এই অভিজ্ঞতা শুধু তার একার নয়। ঠিক তাই। সে বুঝতে পারে যে এই রাজনৈতিক খেলাটা শুধু পূর্ববঙ্গের নয়, সর্বত্রই নারীদের শরীরকে এই একইভাবে ব্যবহার করা হয়েছে। এই যে সমাজ থেকে চিরতরে মুছে যাওয়ার প্রক্রিয়া, এর মূল শেকড়টা কোথায় পোতা রয়েছে? এর শেকড় পোতা রয়েছে ওই প্রাথমিক শারীরিক সহিংসতার মাটিতেই। হিন্দু হোক বা মুসলিম বা শিখ, সব সম্প্রদায় নারীর শরীরকে তাদের জিঘাংসা মেটানোর উপায় হিসেবে বেছে নিয়েছে। এই কাঠামোগত রাজনৈতিক সহিংসতাকে যদি আমরা মূল ট্র্যাজেডি হিসেবে না দেখি, তাহলে আমরা দেশভাগ নামক ইতিহাসের সবচেয়ে বড় পিতৃতান্ত্রিক অপরাধটাকে ছোট করে ফেলব। আমি মেনে নিচ্ছি যে শেকড়টা প্রথম সহিংসতার মাটিতেই পোতা, কিন্তু একটা গাছ যেমন শেকড়ের চেয়ে তার ডালপালাতেই বেশি বিস্তার লাভ করে, মানুষের চোখের সামনে যেমন ডালপালাই বেশি দৃশ্যমান হয়, তেমনি পিতৃতন্ত্র তার আসল কুৎসিত রূপটা দেখায় এই বর্জনের মাধ্যমে। আচ্ছা, বাইরের শত্রু আঘাত করবে এটা প্রত্যাশিত, কিন্তু নিজের পরিবার, নিজের সমাজ যখন সেই আঘাতের অজুহাতে আজীবন একঘরে করে রাখে, তখন সেটা বেশি মর্মান্তিক হয়ে ওঠে। এই কারণেই জ্যোতির্ময়ী দেবী যখন এই সমাজের ভণ্ডামি নিয়ে লিখতে শুরু করলেন, তখন তাকে কী পরিমাণ সামাজিক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল সেটা একবার ভাবুন। তিনি নিজেই লিখেছেন যে তার লেখা যখন ছাপা হলো, তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি যে এটা কোনো মেয়ের লেখা। হ্যাঁ, মহামহাপাধ্যায় যাদবেশ্বর তর্করত্ন তো প্রকাশ্যেই সন্দেহ প্রকাশ করেছিলেন। ঠিক বলেছেন। তিনি বলেছিলেন যে এটা ছদ্মনামে কোনো পুরুষের লেখা, কারণ সমাজের পণ্ডিতদের ধারণা ছিল কোনো বিধবা হিন্দু নারীর এত তীক্ষ্ণ, এত সাহসী ও বিদ্রোহী ভাষা হতেই পারে না। অন্তঃপুরে থাকা একজন সাধারণ নারী কিভাবে সমাজ, দেশভাগ এবং রাজনীতির এত বড় সমালোচনা করতে পারে? হ্যাঁ, তাদের কাছে এটা অচিন্তনীয় ছিল। এই যে একজন নারীর নিজস্ব কণ্ঠস্বরকে, তার বুদ্ধিবৃত্তিকে অস্বীকার করার চেষ্টা, তাকে দমিয়ে রাখার চেষ্টা, এটাই তো সেই দ্বিতীয় আঘাতের আর একটা সুস্পষ্ট রূপ। সমাজ শুধু শরীরটাকেই নজরদারিতে রাখে না, মন এবং কলমটাকেও তারা শৃঙ্খলিত করতে চায়। আপনার এই পয়েন্টটা খুবই শক্তিশালী, এবং লেখিকা নিজেও কিন্তু এক অর্থে সমাজ নির্ধারিত সেই সীমানা অতিক্রম করেছিলেন তার কলমের মাধ্যমেই। তিনি তার নারীর কথা প্রবন্ধে যে তীব্র ভাষায় সমাজকে আক্রমণ করেছিলেন, তা সেই সময়ে রক্ষণশীল প্রেক্ষাপটে সত্যি অকল্পনীয় ছিল। একদম।
তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন কেন নারীকে সমাজ শুধু রান্নাবান্না আর সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে দেখবে, কেন তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করা হবে না। ঠিক এই জায়গাটাতে জ্যোতির্ময়ী দেবীর সাথে আমরা পাশ্চাত্য নারীবাদী চিন্তাধারার একটা অদ্ভুত মিল দেখতে পাই। তিনি ভার্জিনিয়া উলফের এ রুম অফ ওয়ান্স ওন এর সাথে নিজের চিন্তার একটা গভীর সংযোগ খুঁজে পেয়েছিলেন। স্পেস বা নিজস্ব পরিসরের বিষয়টা। ভার্জিনিয়া উলফ যেমন নারীদের সৃষ্টিশীলতার জন্য একটা নিজস্ব পরিসর বা ঘরের কথা বলেছিলেন, জ্যোতির্ময়ী দেবীও অনুভব করেছিলেন যে পিতৃতন্ত্রের এই দমবন্ধ করা অন্তঃপুর থেকে, এই মানসিক খাঁচা থেকে বেরোতে না পারলে নারীর কোনো বৌদ্ধিক মুক্তি সম্ভব নয়। সুতরাং শেষ পর্যন্ত তার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, সে দিল্লিতে যায়, সে নিজের একটা পরিচয় তৈরি করার সংগ্রাম করে। এই সংগ্রামটা তো কেবল দাঙ্গার বিরুদ্ধে নয়, এই সংগ্রামটা ওই প্যানপ্যাটিক নজরদারির বিরুদ্ধেও। একদম। তো আমরা যদি এতক্ষণের এই দীর্ঘ এবং গভীর আলোচনার একটা সারসংক্ষেপ টানা চেষ্টা করি, তাহলে একটা জায়গায় হয়তো আমরা দুজনেই একমত হতে পারব। আর সেই জায়গাটা কি? সেটা হলো যশোধরা বাগচির সেই অসামান্য বিশ্লেষণ, ডুয়েল কন্ট্রোল এক্সারসাইজড বাই প্যাট্রিয়ার্কি বা পিতৃতন্ত্রের দ্বৈত নিয়ন্ত্রণ। আজকের বিতর্কে আমরা এই দ্বৈত নিয়ন্ত্রণের দুটি ভিন্ন দিক নিয়ে বিস্তার আলোচনা করেছি। আমি এতক্ষণ জোর দিচ্ছিলাম প্রথম নিয়ন্ত্রণটির উপর, যেখানে বৃহৎ রাজনৈতিক পরিসরে জাতি রাষ্ট্র গঠনের নামে এক সম্প্রদায়ের পুরুষ অন্য সম্প্রদায়ের ওপর আধিপত্য বিস্তারের জন্য নারীর শরীরকে যুদ্ধক্ষেত্র বানায়। নারীর শরীর সেখানে হয়ে যায় একটা দখলকৃত মানচিত্র। হ্যাঁ, আর আমি জোর দিচ্ছিলাম দ্বিতীয় নিয়ন্ত্রণটির উপর, যেখানে নারীর নিজস্ব সম্প্রদায়, তার নিজের পরিবার তাকে সুচিতা এবং পবিত্রতার নামে সমাজ থেকে, বিবাহ থেকে, এমনকি সাধারণ মানবিক স্পর্শ থেকেও দূরে ঠেলে দেয়, যেখানে তাকে পরিণত করা হয় একটা এঁটো পাতায় আর সমাজ হয়ে ওঠে একটা অদৃশ্য জেলখানা। ঠিক তাই। সুতারার জীবন আসলে এই দুইয়ের জাতাকলেই পিষ্ট হয়েছে। তাকে দুবার আঘাত করা হয়েছে, প্রথমে শারীরিক এবং রাজনৈতিকভাবে বাইরের শত্রুর দ্বারা, আর দ্বিতীয়বার মানসিক এবং সামাজিকভাবে ঘরের ভেতরের স্বজনদের দ্বারা। এই বৃহত্তর রাজনৈতিক সংকট এবং সামষ্টিক জাতি গঠনের নামে নারীর শরীরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করার নির্মম ইতিহাসকে যেমন খাটো করে দেখার উপায় নেই, তেমনি অন্তপুরের পবিত্রতা রক্ষার নামে যে চূড়ান্ত কপটতা এবং ওই প্যানপটিক নজরদারি, তাকেও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জ্যোতির্ময়ী দেবী তার লেখার কোনো একটি নির্দিষ্ট দিক নয়, বরং পিতৃতন্ত্রের এই সম্পূর্ণ ভণ্ডামির বিরুদ্ধেই কলম ধরেছিলেন। সেকালের সুতারা থেকে শুরু করে একালের অনেক নারীরই এই না বলা ইতিহাস আমাদের নতুন করে ভাবতে শেখায়। একদমই তাই। আমরা আজকের পর্বে নির্দিষ্ট কোনো একটি দিককে বিজয়ী ঘোষণা করছি না, কারণ সাহিত্যের এবং সমাজের এই জটিল কাঠামোর কোনো সরল উত্তর হয় না। শ্রোতারা নিজেরাই এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পাঠ্যটিকে বিশ্লেষণ করে নিজেদের চিন্তার জগতে এর উপসংহার টানতে পারবেন। একদম। সাহিত্যকর্মে নারী জীবনের এই অজানা অধ্যায়গুলো নিয়ে, এই নীরব স্ত্রী পর্বগুলো নিয়ে আরও গভীর চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। দ্য রিভার চার্নিং বা এপার গঙ্গা ওপার গঙ্গা আমাদের সেই আত্মানুসন্ধানের সুযোগটাই করে দেয়। তো অনুষ্ঠানের মাঝামাঝি আমরা যে রূপকটার কথা বলেছিলাম, আমি সেটা দিয়েই আজ শেষ করতে চাই। একটা ভয়ঙ্কর দুর্যোগে বেঁচে ফিরে আসা সেই মেয়েটি, যে তার নিজের ঘরের দরজায় এসে কড়া নাড়ছে আর দেখছে ছিটকিনিটা ভেতর থেকে বন্ধ। ওই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখের শূন্যতা আমাদের সবাইকে আজও একটা অমোঘ প্রশ্ন করে যায়, আসল অন্ধকারটা কোথায়? বাইরের ওই দুর্যোগে নাকি নিজের ঘরের ওই বন্ধ দরজারও পাশে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে আজ আমরা দ্য ডিবেট থেকে এখানে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।